This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। বাংলাদেশের সাধারণ মানুষ এখন মহা চিন্তায়। ব্যাংকে টাকা রাখবেন নাকি ব্যাংক থেকে টাকা সব তুলে ফেলবেন, কেউ ঠিক করতে পারছেন না। একেবারে শাঁখের করাতের মতন অবস্থা। এদিকেও সমস্যা, ওদিকেও সমস্যা। বলছি কারণ ভুগেছি আমরাও। তার আগে ব্যাকগ্রাউন্ডটা বলি। মুজিবুর রহমানের মূর্তি ভাঙার ছবিতে আমরা সকলেই দেখেছি টেলিভিশনের পর্দায়, কিভাবে নির্মমভাবে মূর্তিগুলো, সমস্ত স্মৃতিচিহ্নগুলো ভাঙা হচ্ছে। ধানমন্ডির যে বাড়িতে মুজিব সহ তার পরিবারের অন্যদের হত্যা করা হয়, সে বাড়ি ছিল সংগ্রহশালা। সেই বাড়িটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। জাতীয় শোক দিবস হিসেবে এই দিনটা এতদিন বাংলাদেশে ছুটি থাকত। সেই শোক দিবসটাও বাতিল করা হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেবার পর পরিস্থিতি কি বদলালো বাংলাদেশে? তেমন লক্ষণ কিন্তু কিছু দেখছি না। গতকালই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আদালতে আবেদন জমা পড়েছে। ঠিক যেমন পাকিস্তানে শাহবাজ শরীফের কলকাঠিতে ইমরান খানের দল পিটিআই এর রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল। আমাদের দেশে ভাবতে পারেন কেউ যে কংগ্রেস বা বিজেপি যে কেউ ক্ষমতায় এসে অন্যের ভোটে লড়ার অধিকারটাই কেড়ে নিতে চাইছে? যাই হোক, বাংলাদেশে এখন এসবই হচ্ছে, আমরা দেখছি রোজই। আওয়ামী লীগ নেতাদের ধরপাকড়ও চলছে। গতকালই একটি খুনের মামলায় নাম জড়িয়ে একসময় হাসিনা সরকারের বিদেশমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে। এই দীপু মনি বহুবার ভারতবর্ষে কলকাতায় এসেছেন। সোজা কথায় বাংলাদেশে শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি মুছে দেওয়ার একটা কাজ চলছে। যারা এই উদ্যোগে সামিল তারাও এখন কিন্তু চিন্তায় পড়ে গেছেন, কারণ পেটের চিন্তা তো সকলের আছে। মুজিবকে যদি সব জায়গা থেকে সরিয়ে দিতে হয়, তাহলে নোটের কি হবে? কারেন্সি? বাংলাদেশের সব টাকাতেও তো এখন বঙ্গবন্ধুর ছবি রয়ে গেছে। ফলে ও দেশে নোট বাতিলের একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। ডামাডোলের বাজারে মানুষ দেশের অর্থনীতি নিয়ে চিন্তায়। ফলে আমরা বাংলাদেশের ব্যাংকে টাকা তোলার জন্য ভিড় দেখেছি, কিন্তু টাকা তুলে নেওয়ার পর সে টাকা যদি বাতিল হয়ে যায়, তাহলে তো আরও বিপদ। তাহলে তো এই টাকা ব্যাংকে রেখে দেওয়াই বেটার। এই কারণেই বলছিলাম, ব্যাংকে টাকা রাখবেন নাকি ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নেবেন, ঠিক করতেই পারছেন না বাংলাদেশের মানুষ। 2016 সালের 8ই নভেম্বর এবং তার পরের দিনগুলোর কথা নিশ্চয়ই মনে আছে আমাদের। টাকার নোট বাতিলের পর আমাদের সকলের কি নিদারুণ দুর্ভোগী না হয়েছিল সেদিন। তাও তো সেগুলো ছিল বড় অঙ্কের নোট। আর বাংলাদেশে তো 10, 20, 50, 100, 500, 1000 সব নোটেই মুজিবের ছবি। ছোট অঙ্কের নোটও যদি বাতিল হয়ে যায়, তাহলে পরিস্থিতি কি হবে ভাবুন। আর সাধারণ মানুষের এই আতঙ্কের প্রভাব বাড়ছে সীমান্ত বাণিজ্যেও, কারণ সীমান্তে যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন তারা এখন আর বাংলাদেশের টাকা মজুতি করছেন না বা করতে চাইছেন না। যেমন ধরুন, শুধু পেট্রাপোল সীমান্তেই 250-রও বেশি মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে, তাতে প্রায় 500 পরিবার যুক্ত। এখন যাত্রীদের যাতায়াত কম থাকায় এই দোকানগুলো এমনিতেই লোকসানে চলছে। যারা বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা এই ডিলারদের কাছ থেকে বাংলাদেশি টাকা নিয়ে ভারতীয় রুপি কেনেন, আর যারা ভারত থেকে বাংলাদেশে যান তারা এই ডিলারদের কাছ থেকেই রুপি নিয়ে বাংলাদেশি টাকা কেনেন। এতদিন কম বেশি সকলেই লক্ষ লক্ষ বাংলাদেশি টাকা কিনে মজুত করে রাখতেন, কিন্তু এখন আর কেউ সেই ভরসা পাচ্ছেন না। কারণ বাংলাদেশে নোট বাতিল হয়ে গেলে তো ওই টাকাগুলো সব অচল হয়ে যাবে। তখন তো আর এই মানি এক্সচেঞ্জ, এই ব্যবসায়ীরা
পুরোটাই লোকসান খাবেন। আর বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে বাংলাদেশি মুদ্রার দামও গত এক মাসে প্রায় 5 টাকা পড়ে গিয়েছে। আগে বাংলাদেশির টাকা 100 টাকা যদি দিতাম ভারতীয় মুদ্রায় 72-73 টাকা পেতাম। এখন মিলছে মাত্র 67-68 টাকা। ওরা শুরুতেই যেটা বলেছিলাম, নোট বাতিলের আশঙ্কায় ব্যাংকে টাকা ফেলে রাখলেও বিপদ। বাংলাদেশের মুদ্রার দাম পড়ছে তো বললাম, আর এই দেশটার ঘাড়ে কিন্তু এখন 18 লক্ষ কোটি টাকার বিদেশি ঋণের বোঝা। আগামী 6 মাসের মধ্যে এই ঋণের 3টে কিস্তি শোধ করতে হবে। কোত্থেকে আসবে টাকা কেউ জানে না। পদ্মা পারের অর্থনীতিতে এখন কিন্তু ঘোর সংকট। একটা দেশের মোট বৈদেশিক ঋণ দেশটার 3 বছরের বাজেট বরাদ্দের সমান। দেশটা বাংলাদেশ, তাদের সামনে এখন শুধুই পাকিস্তান। বাংলাদেশের ঘাড়ে 18 লক্ষ কোটির ঋণ, অভ্যন্তরীণ ঋণ 10,75,000 কোটি, বৈদেশিক ঋণ 7,25,000 কোটি। আয়ের একটা উৎসের ওপর কখনো নির্ভর করে বাঁচতে নেই। শিল্পোদ্যোগের সহজ পাঠ শিখিয়েছেন ধনকুবের ওয়ারেন বাফে, বাংলাদেশ শেখেনি। পোশাক শিল্পে বাংলাদেশের খ্যাতি বিশ্বজোড়া। ঢাকার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের তারিফ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীও, যিনি 3 দফায় শিল্পোন্নত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় গুজরাতে তৈরি করেছিলেন বিশ্বমানের টেক্সটাইল হাব। কিন্তু টেক্সটাইল ডুবলে বাংলাদেশকে ভাসিয়ে রাখবে কে? দুঃসময়ের কথা ভেবে রাখেননি বাংলাদেশের নীতি নির্ধারকরা। এখন তার মাসুল গুনতে হচ্ছে। করোনার পর বাংলাদেশের বস্ত্রশিল্পে ধাক্কা আসা শুরু, আর জমানা বদলের পর এখনও বাংলাদেশের পোশাক শিল্পে ঘোর সংকট। 5,000 কোটি টাকার অর্ডার বাতিল করেছে বিদেশি সংস্থাগুলি। বাংলাদেশের বরাত টানতে ঝাঁপিয়েছে ভারত, মায়ানমারের মতো দেশ। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের অর্থনীতিতে স্পষ্ট হচ্ছে আর্থিক সংকট। কমছে আন্তর্জাতিক বাণিজ্য, প্রবাসীদের টাকা পাঠানো কমেছে 7%, পরপর 2 বছর কম রাজস্ব আদায়। সরকারের আয় ব্যয়ে সামঞ্জস্য রাখতে IMF-এর প্যাকেজ নিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ। এর প্রভাব পড়ে বাজেটে। সামাজিক প্রকল্পেও কাটছাঁটে বাধ্য হয়েছিল শেখ হাসিনা প্রশাসন। জিনিসপত্রের দাম অনেকটা বেড়ে যায়। সেই সময় পোশাক শিল্পে ধাক্কা। দুইয়ের ধাক্কায় অর্থনীতির হাল আরও খারাপ হয়। অর্থনীতিবিদরা বলছেন বস্ত্রশিল্পে অত্যাধিক নির্ভরতাই কাল হয়েছে, কেননা এর বাইরে দেশে আর বড় শিল্প তেমন তৈরি হয়নি। বস্ত্রশিল্পের বিকল্প কি হতে পারত? বাংলাদেশ ভৌগোলিকভাবে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। জ্বালানির চাহিদা মেটাতে ভারতের উপর নির্ভরশীল। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে চায় ONGC। বাজপেয়ী জমানাতেই 2 সরকারের কথাবার্তা এগোয়। বিরোধী খালেদা জিয়া গ্যাস চুক্তি বাস্তবায়িত হতে দেননি। মোস্ট ফেভার্ড নেশন হিসেবে বাণিজ্যে বাংলাদেশকে প্রচুর সুবিধা দেয় ভারত, কিন্তু প্রতিবেশী ভারত নয়, চীনের ওপর ভরসা করেছে বাংলাদেশ। পরিকাঠামো ও যোগাযোগ উন্নয়নে চীনের ফাঁদে স্বেচ্ছায় মাথা গলিয়ে দিয়েছে ঢাকার থিঙ্ক ট্যাঙ্ক। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বাণিজ্য করিডর, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়েছিল গণপ্রজাতান্ত্রিক চীন। ভারত ছাড়া অধিকাংশ দেশ চীনের ফাঁদে পা গুলিয়েছে। বাংলাদেশেও পরিকাঠামো খাতে চীনের ঋণ নিয়ে বসেছে। বাংলাদেশে প্রায় $1,000 কোটি লগ্নি করেছে চীন। বাংলাদেশে $4,000 কোটি লগ্নি পরিকল্পনা চীনের। পাকিস্তানের পর বাংলাদেশেই চীনের ঋণ সবচেয়ে বেশি। আগামী 3 বছরে 8টি ঋণের কিস্তি শোধ করতে হবে বাংলাদেশকে। IMF ছাড়াও ঘাড়ে চেপে আছে চীনের ঋণ। যিনি ক্ষমতায় আসুন, ঋণ শোধের দায় কিন্তু সরকারের, আর সেই অঙ্কটা বেশ বড়। ঋণ শোধ করতে না পারলে কি হবে? পাকিস্তান ও শ্রীলঙ্কার উদাহরণ তো রয়েইছে, কিন্তু সেটা হবে কিভাবে? বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এখন $20 বিলিয়ন সামান্য বেশি। তাহলে ঋণের কিস্তি শোধ হবে কিভাবে? এখনই কোনো দিশা নেই বাংলাদেশের অর্থনীতিতে। সোমনাথ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। আপনাদের মধ্যে যারা হোম লোন, কার লোন বা পার্সোনাল লোন নেবার কথা ভাবছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর। আর যাদের এমন কোনো প্ল্যানই নেই, তাদের কাছেও খবরটা কিন্তু কম গুরুত্বের নয়। কারণ বিষয়টা টাকা পয়সার, আমার আপনার ক্রেডিট স্কোর সংক্রান্ত। তো ক্রেডিট স্কোর মানে এটা কি? ক্রেডিট স্কোর হলো মানে একটা মেজারমেন্ট, একটা মাপকাঠি, তাতে আপনি কতটা ঋণ পাওয়ার যোগ্য তা ঠিক করা, তার মাপকাঠি। আপনার আয়, আপনার সম্পত্তি, মোট ঋণ ও অতীতে ঋণ শোধের ইতিহাস, ট্র্যাক রেকর্ড, এইসবের ভিত্তিতে ক্রেডিট স্কোর তৈরি হয় এবং তার উপরেই নির্ভর করে যে আপনি
কোথাও লোন নিলে লোন পাবেন কি পাবেন না, ক্রেডিট স্কোর যদি খারাপ থাকে আপনি লোন পাবেন না। আরবিআই নির্দেশ, 2 সপ্তাহে একবার ক্রেডিট এজেন্সির কাছে গ্রাহকদের ঋণ সংক্রান্ত তথ্য দেবে ব্যাংক সহ সব আর্থিক সংস্থা। সেই অনুযায়ী 15 দিনে একবার গ্রাহকদের ক্রেডিট স্কোর আপডেট করতে হবে। আগে 45 দিন অন্তর অন্তর গ্রাহকদের ঋণ সংক্রান্ত তথ্য ক্রেডিট এজেন্সির কাছে পাঠাতে হতো, আর ওই 45 দিন অন্তরই ক্রেডিট স্কোর আপডেট করত সিবিলের মতন সংস্থা। আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। যেমন প্রথমত, ঋণ মঞ্জুরের ক্ষেত্রে শুধু লেটেস্ট ক্রেডিট স্কোরই কিন্তু একমাত্র বিবেচ্য হবে না। আবেদনকারীর গত 1 বছরের ক্রেডিট স্কোর খতিয়ে দেখা হবে, সঙ্গে তার আয় ও ইএমআই এর পরিমাণ হিসেব করে তবেই ঋণ মঞ্জুরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। দ্বিতীয়ত, কারো বেতনের 50% বেশি ইএমআই হলে নতুন করে আর ঋণ না দিতে পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাংক। মানে ধরুন মিস্টার এক্স মাসে 50,000 টাকা বেতন পান, হোম লোন, পার্সোনাল লোন সব মিলিয়ে তার মাসে ইএমআই 28,000 টাকা। এই অবস্থায় ক্রেডিট স্কোর ঠিকঠাক থাকলেও তিনি আর নতুন করে কোনো ঋণ পাবেন না, কিংবা পাওয়া অত্যন্ত কঠিন হবে। তৃতীয়ত, ব্যাংকগুলো ক্রেডিট এজেন্সিকে অনেক সময় ঠিকঠাক তথ্য দেয় না বলে অভিযোগ। এর প্রভাব পড়ে গ্রাহকের ক্রেডিট স্কোরে। লোন শোধ হয়ে গেছে, তারপরও সেটা আপডেট না হওয়া, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার পরও সিবিলের খাতায় সেটা থেকে যাওয়া, ভুরি ভুরি এরকম সব অভিযোগ ওঠে। আর সব ক্ষেত্রেই এর ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। রিজার্ভ ব্যাংকের নির্দেশ, গ্রাহকের যাবতীয় তথ্য সময়ে সব ধরে ক্রেডিট সংস্থাকে পাঠাতে হবে। আবার ক্রেডিট সংস্থাকে দায়িত্ব দিয়ে গ্রাহকের প্রোফাইলে তা আপডেট করতে হবে। রিজার্ভ ব্যাংকের পরামর্শ, সবাই বছরে অন্তত 2বার নিজের ক্রেডিট রিপোর্ট খুঁটিয়ে দেখুন। কোনো অসঙ্গতি ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যাংকে সেটা রিপোর্ট করুন, আর সংশ্লিষ্ট ক্রেডিট রেটিং এজেন্সির কাছেও অভিযোগ জানান। আরবিআই এর সাফ কথা, গ্রাহকের ক্রেডিট রেটিং রিপোর্ট তাতে অসঙ্গতি থাকলে ব্যাংক ও রেটিং সংস্থা কেউই কিন্তু দায় এড়াতে পারেন না। কোন ব্যাংক কোন এজেন্সির ক্রেডিট স্কোর ব্যবহার করে তাও কিন্তু গ্রাহকদের কাছে জানানোর নির্দেশ দিয়েছে আরবিআই। বাজার বিশেষজ্ঞরা বলছেন যে এতে যেমন ব্যাংকের ঋণ খেলাপির সম্ভাবনা কমবে, তেমনি গ্রাহকের স্বার্থও কিন্তু সুরক্ষিত হবে।